বসানোর সময় কিছু কবর নাকি সরানো হয়নি ঠিকভাবে। একটা শক্তিশালী জিন এখানে ছিল বহু বছর ধরে। তার মতে সোহেল একদিন রাতে এখানে এসে জিনের কবলে পড়ে। জিন তার শরীর ব্যবহার করত, আর যেদিন সে মারা যায় জিন মুক্ত হয়ে যায়, কিন্তু সে একা থাকতে পারে না, সে চায় সঙ্গী। একজন সাহসী যুবক ছিল রাশেদ, সে সিদ্ধান্ত নেয় এই রহস্য শেষ করবে। রাত 12:45 সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, কোরআন শরীফ কিছু আয়াত পড়ে। হঠাৎ বাতাস থেমে যায়, পুরো স্টেশন অস্বাভাবিক নীরব। তারপর লাল বাতি জ্বলে ওঠে। ধীরে ধীরে রেল লাইনের ওপর কালো ধোঁয়া জমতে থাকে। সে ধোঁয়া থেকে বের হয় বিশাল এক ছায়া। এবার পরিষ্কার দেখা যায় তার পা মাটিতে ছোঁয়া নেই, চোখে আগুনের মতো, মুখে ভয়ঙ্কর হাসি। সে বলে, এই জায়গা আমার, যারে চাই নিব। রাশেদ কাঁপতে থাকে, কিন্তু আয়াত পড়া থামায় না। হঠাৎ ছায়াটা ঝড়ের মতো ছুটে আসে। চারপাশে ট্রেনের হুইসেলের শব্দ, যদিও কোনো ট্রেন নেই। স্টেশন কেঁপে ওঠে। পরদিন সকালে লোকজন দেখে স্টেশন ভাঙা, সিগন্যালে ছিঁড়ে পড়া। রাশেদ অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু সে বেঁচে আছে। সে বলে, ও গেছে না, ও অপেক্ষা করছে। আজ নাকি ওই স্টেশন বন্ধ। রাত 1টা বাজলে দূরে ট্রেনের শব্দ শোনা যায়। লাল বাতি জ্বলে ওঠে, আর কেউ যদি লাইনের দিকে তাকায় সে দেখতে পায় সোহেল দাঁড়িয়ে আছে, হাত তুলে ইশারা করছে, আয়। আর যদি কেউ সাড়া দেয় তাহলে পরদিন সকালে আবার শোনা যায় ট্রেনে কাটা পড়ার খবর। লোকজন বলে জিন নাকি একা থাকতে পারে না, সে সঙ্গ চায় আর বেছে নেয় যারা ভয় পায়। যদি কখনো গভীর রাতে ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে থাকো, আর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পেছনে তাকিও না, কারণ হয়তো ও এখনো অপেক্ষা করছে। প্রিয়, এতক্ষণ গল্প শুনলেন একটা বাস্তব ঘটনা দিয়ে আজকের এপিসোড শেষ করছি। আশা করি পুরীর এই বাস্তব ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। তো শুরু করছি পুরীর বাস্তব ঘটনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম জয়, আমার বাড়ি শেরপুর, আমি থাকি ঢাকা। এখন যে ঘটনাটা বলবো এটা ঘটেছে আমাদের বাড়িতে। আমিও আমার বাবা অটো চালাই। বাবা যদি সকালে বের হয় দুপুরে চলে আসে বাড়িতে, আমি দুপুর থেকে রাত পর্যন্ত অটো চালাই। এখন আসি মূল ঘটনায়। একদিন রাতে একজন লোক এসে বলে, যাবেন ভালুকাতে? তখন রাত প্রায় 12টা বাজে। আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। পরে আমি বললাম, আমি এখন যাব না, বাসায় যাব, রাত অনেক হয়েছে। পরে লোকটি আমাকে বলে যে, ভাই, আমার বাসায় আমার ওয়াইফ অনেক অসুস্থ, জরুরি যেতে হবে। আশেপাশে তো আর কোনো অটো নেই, আপনাকে পেয়েছি, প্লিজ আমাকে নিয়ে যান। এই বলে উনি অনেক জোরাজুরি করে। ওনার জোরাজুরিতে পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওঠেন। আমার কথায় উনি অটোতে উঠলে আমি নিয়ে যেতে লাগলাম। আমি যে লোকটাকে অটোতে করে নিয়ে যাচ্ছি, ওনার বাসার সামনে একটা বড় গোরস্থান আছে। ওনার বাসা থেকে একটু দূরে। পরে আমি লোকটাকে নামিয়ে ভাড়া নিয়ে আবার অটো নিয়ে ফিরছিলাম। আমি সেখান থেকে ফেরার সময় সেই গোরস্থানের কাছে আসলে দেখতে পেলাম গোরস্থানে কে জানি দাঁড়িয়ে আছে। ওনার মুখ দেখা যায় না, সাদা কাপড়, মুখ দেখা যাচ্ছে না। তখন আমি ভয়ে অটো জোরে চালিয়ে সেখান থেকে আসতে থাকি। রাত প্রায় 12:30 বাজে। আশেপাশে কোনো লোকজন নেই। যখন আমি গ্রাম থেকে মেন রোডে আসি, তখন আমি ফিল করি আমার অটোতে কে জানি বসে আছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। এদিকে তখন আমার অটোটা অনেক ভারী হয়ে গেল। আমার অটো মনে হয় অনেক ভারী, স্লো চলছে। এভাবে যখন আমি আমার বাসার সামনে আসি, তখন আমার অটো একদম হালকা হয়ে যায়। পরে আমি বাসায় যেয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। পরের দিন আমি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় আসি, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ার পর স্বপ্নে দেখতে পাই সেই সাদা কাপড় পরা লোকটিকে। উনি আমাকে স্বপ্নের মধ্যে বলে, ভয় পেলে। ওনার কথায় তখন আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি রাত 1টা বাজে। এই ঘটনার পরের রাতে আমি দোয়া কালাম পরে ঘুমিয়ে গেছি। এরপরের দিন রাত 9টার দিকে একটা মেয়েকে দেখি, খুব সুন্দর। কখনো এর আগে এরকম মেয়ে আমি দেখিনি। আমাদের গ্রামে এসে আমাকে বলে, যাবেন? আমি বললাম, রাত অনেক হয়েছে, কোথায় যাবেন? তখন মেয়েটা বলল, আমি ভালুকায় যাব। এই কথা শুনে আমার একটু ভয় লাগে। পরে আমি বললাম যে, দেখেন, শহরে যেতে পারবেন, কিন্তু আমি গ্রামে ঢুকতে পারবো না, আমি আপনাকে মেন রোডে নামিয়ে দেব। পরে মেয়েটা আমাকে বলে, না, আমাকে একটু ভেতরে নামিয়ে দিয়ে, না, আমার নানু অনেক অসুস্থ, আমি একা যাচ্ছি, এত রাতে একটা মেয়ে যাচ্ছে, কিভাবে যাব? মেয়েটার কথায় পরে আমি ভাবছি কি করব। পরে কিছু মনে না করে মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, উঠে বসেন। আমার কথায় মেয়েটা অটোতে উঠে বসলেন। মেয়েটা যেই অটোতে উঠে বসলেন, মনে হলো কেউ নেই অটোটাতে, কারণ আমি বুঝতে পারছি আমার অটো অনেক হালকা লাগছে। যাই হোক, তবু আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে আমি দেখতে পাই এই রাস্তা যে এর আগে আমি একটা লোক নামিয়ে দিয়েছিলাম। পরে মেয়েটা গোরস্থানের আগে নেমে পড়ল। মেয়েটি নেমে মুচকি হাসি দিয়ে বলল, ভালো থাকবেন, দেখে শুনে যাবেন। মেয়েটার কথায় চলে আসলাম বাড়িতে। পথে আমার সাথে কিছু ঘটেনি। পরে আমি বাসে যে হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়ি।
পরের রাতের দিন আমি শুয়ে ঘুমিয়েছিলাম। আমি শুয়ে পড়ার পর স্বপ্নে সেই মেয়েটাকে দেখি, যে মেয়েটা অটো করে নিয়ে গিয়েছিলাম। সেই মেয়েটা মুচকে আসছে। মেয়েটাকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায়। সে রাতে আর কিছু ঘটে না। এদিকে পরের রাতে খাবার খেয়ে শুয়ে ভাবি মেয়েটাকে যদি আরেকবার দেখতে পেতাম। এসব ভাবতে ভাবতে দেখি আমার জানলা দিয়ে একটা আলোটা এসে আমার ঘরে প্রবেশ করলো। আর নিমিষে দেখি সেই মেয়েটি। হঠাৎ মেয়েটাকে দেখে আমি একটু ভয় পাই। পরে মেয়েটি জিজ্ঞাসা করি, আপনি এখানে কিভাবে আসলেন? পরে মেয়েটি আমাকে বলে, ভয় পাবেন না। পরে আমি বলি যে, আপনি সত্যি করে বলেন। পরে মেয়েটি আমাকে বলে, ভয় পাবেন না, আমি সব বলবো। পরে সেই মেয়েটি আমাকে বলে, আমি একজন পরী, আমার নাম মায়া। কয়েকদিন আগে তুমি একজন লোককে নিয়ে গিয়েছিলে না অটো করে, সে কবরস্থান পার হয়ে গ্রামে। সে লোক ছিল আমার বাবা। মেয়েটার কথা আমি বলি, কি বলো এসব? পরে পরী বলে, হ্যাঁ সত্যি বলছি। পরে আমি, তাহলে তোমার বাবা আমাদের দেশে কেন আসছেন? পরে পরী বলে, আমি তোমাকে সব বলছি শোনো। আমাদের দেশে কিছু খারাপ জিনের সাথে যুদ্ধ হয়। তখন আমার বাবা বলে আমাকে, মাকে মানুষ দেশে আসতে। তখন আমি আমার মা আগে চলে আসি তোমাদের দেশে। পরে বাবাও আসেন, কিন্তু শয়তান জিন পিছু নেন বাবার। কারণ আমাদের একটা লাঠি ছিল শক্তিশালী, সেটা কেড়ে নিতে। আমার বাবার পেছনে সেদিন শয়তান জিন লেগেছিল। এমন অবস্থায় বাবা তোমাকে দেখতে পায়। পরে তোমার কাছে গেলে সেই শয়তান জিনগুলো চলে যায়। পরীর কথা আমি বলি, তাহলে তোমার বাবা ভালো কথা গিয়েছিল কেন? আমার কথায় পরী বলে, বাবা সেদিন তোমাকে নিয়ে কোনো মানুষের বাড়িতে যায়নি। বাবা যেখানে গিয়েছিল ওখানে আমার বাবার বন্ধু আছে, সে অনেক শক্তিশালী, তাই শয়তান জিনগুলো সেখানে যেতে পারে না, তাই তোমাকে নিয়ে গেছে। পরে আমি বললাম, তাহলে আমি যাকে দেখছি সেদিন গোরস্থানের সাথে কাপড় মুখ দেখা যাচ্ছিল না, সে কে ছিল? তখন পরী বলে, সে আমার বাবার বন্ধু, সে তোমাকে ধন্যবাদ দিয়েছিলেন। পরীর কথা আমি বললাম, ও এই ঘটনা। এদিকে পরী এত সুন্দর কথায় ওর প্রেমে পড়ে গেছি। কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে, তার ভেতরেই পরী বলল, আমি চলে গেলাম, আবার আসবো। কথাটা বলে পরী চলে গেলেন। এদিকে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন কাজ শেষে বাড়িতে আছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর পরীর কথা ভাবতে থাকি, কিন্তু পরী আসে না। এভাবে 2 দিন হয়ে গেল। পরের দিন পরী আসে, কান্না করে। পরীর কান্না দেখে আমি বলি, কি হয়ে তোমার কান্না করো কেন, বলো আমাকে। পরে পরী বলে, শয়তান জিনেরা আমার মা বাবা বন্দি করে রেখেছে। কোথায় রাখছেন আমি জানি না। তখন আমি বলি, কি বলো, কিভাবে বন্দি করলো তোমার মা বাবাকে? তখন পরী বলে, কিভাবে বন্দি করলো তোমার মা বাবাকে? তখন পরী বলে, আমার মা বাবা একটু ঘুরতে বেরিয়েছিলেন, তখন কিছু জিন ধরে নিয়ে যায়। পরে কালো জাদু করে বন্দি করে রাখেন। পরে বাবার বন্ধু কিছু করতে পারিনি, এখন আমি কি করব? পরে আমি বলি যে, তুমি কান্না করো না, আমাদের দাদু আছেন, উনি অনেক বড় কবিরাজ, আমি দাদুর সাথে কথা বলে দেখি কি করা যায়। পরে আমি বলি যে, এখন তোমার কিছু হয়ে? পরে পরী বলে যে, আমার কিছু হবে না, আমি আমার বাবার বন্ধুর কাছে থাকবো। পরীর কথা আমি বললাম, তাহলে আমি তোমাকে পাবো কিভাবে? তখন পরী বলে, তুমি মনে মনে আমার নাম ধরে ডাকবে, আমি আসবো। পরে আমি বলি, আচ্ছা ঠিক আছে। পরী বলে, তাহলে এখন আমি চলে যাই, পরে আসবো। আমি বলি, যাও, কান্না করো না, আমি আছি তোমার সাথে। আমার কথায় পরী চলে গেলেন। এরপর আমি আমার কবিরাজ দাদুর কাছে যাই। আমি আমার দাদুর কাছে সব খুলে বলি। পরে দাদু বলে, আচ্ছা একটু দাঁড়া, আমি একটু খোঁজ নিয়ে দেখি। কিছুক্ষণ পর দাদু আসেন। পরে বলে, পরী বাবা মাকে এমনই নিঝুম জঙ্গলের মাটির তলে বন্দি করে রেখেছে শয়তান জিনেরা, কিন্তু সেই জায়গায় অনেক বিপদে আছে, কারণ সেখানে অনেক জিন পাহারায় রাখছে। পরে আমি